কি দেখতে এসছো এখানে? আমি বেঁচে আছি কি না সেটা, না কি আমি অসহায় অবস্থায় মজা দেখতে এসেছো? আপনাকে দেখতে এসেছি। আন্নার উত্তরে শুনে কোনো কথা বলল না অর্জুন, শুধু এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে থাকলো। আন্না এখনও দরজার কাছেই দাঁড়িয়ে রইল। আজ কলেজ ছুটি, বিকেলে কোচিং ছিল আন্নার। কোচিং থেকে বাসায় যাবার পথে অর্জুন দাদাদের বাড়ি পড়ে। উঁচু চারতলা দালান। আজকাল ঢাকায় চারতলা দালান পাওয়াই দুষ্কর। এই দালানটা বেশ পুরনো, তাই তো নতুনত্বের ছিটে ফুটাও নেই। সিঁড়ি দিয়ে উঠে তিনতলায় অর্জুনের বাসা। অর্জুনের থেকে অনেক ছোট আন্না। মিতালির উছিলায় না পেলে হয়তো অর্জুনদাকে এক নজর দেখা হতো না। কী করবে, লোকটাকে দেখার জন্য মনটা বেহায়া হয়ে উঠছে। খুব ভালো করেই জানে তার উপস্থিতিতে লোকটা খুশি হবে না, তবুও আন্না এই বেহায়াপনা কাজটা করলো। অর্জুন সিগারেটে সুখ টান দিচ্ছে ঘন ঘন। আন্নার চাহিনি যে তাকে আপাতমস্তক দেখছে, এটা ভেবে খানিকটা বিরক্ত লাগছে অর্জুনের। দৃষ্টি বাহিরে রেখে অর্জুন বলল, দেখা হয়ে গেল, প্রস্তাব নিতে পারো। দেখা হলে আমি নিজেই চলে যাব বলে এগিয়ে অর্জুনের কাছে এসে দাঁড়ালো আন্না। মেয়েটা দেখতে কৃষ্ণার মতো সুন্দরী নয়, তবে খুব মায়াবী চেহারা, গোলগাল, চশমা পরা। মেয়েটাকে দেখলেই মন চায় গালটা খানিকটা টেনে দিই। দুপাশে ঘন কেশ দিয়ে ঝুঁটি করে রেখেছে, আরও মায়াবী এবং কিশোরী সুলভ লাগছে। অর্জুন তাই চেয়েও তাকে বকতে পারছে না। অবশ্যই একজনের রাগটা অন্যের উপর দেওয়াটা হয়তো সুপুরুষের কাজ নয়। ঠান্ডা গলায় সে বলে উঠল, তোদের কি ভাই বোনের অভ্যাস এটা? একজন আঘাত করে তো অন্যজন এসে মলম লাগায়। দাদাদের ভাই তোমাকে আঘাত করেনি অর্জুনদা। দাদাভাই কি করে জানতো বলো তুমি তার বিবাহিত স্ত্রীর প্রেমে মত্ত হব? আমিও যে তোমাকে সাবধান করিনি তা কিন্তু নয়, ঠিকই বলেছিলি। তুই আগুন নিয়ে খেলতে খেলতে আজ আগুনে পুড়ছি আমি। একটা উটকো প্রশ্ন করব? আন্নার এরূপ প্রশ্নে ভুরুযুগল কুঞ্চিত করে অর্জুন তার দিকে তাকায়। অর্জুনের চাহনি দেখে ঠোঁট বিস্তৃত করে কোমল হাসি দেয় আন্না। তারপর বলে, ভস্য করে দিও না, প্রশ্নটা খুব সোজা। নৌকোডুবি পড়ছো? হুম। আচ্ছা বলো তো, কবি কেন রমেশের সাথে শেষকালে কমলার মিলখানা দেয়নি? কারণ রমেশ হেম হেমনলিনীকে ভালোবাসতো, আর কমলা তো তার স্ত্রী নয়। প্রথমটি ঠিক নয়, দ্বিতীয়টি ঠিক। রমেশ কমলাকে নিজের মনে ঠিক ঠাঁই দিয়েছিল, কিন্তু ওই যে কমলা নলিনাক্ষের স্ত্রী ছিল, চাইলে হয়তো তাকে নিজ স্ত্রী হিসেবে রেখে দেওয়া যেত, কিন্তু সেটা ধর্মে সইত না। তোমার ক্ষেত্রে ঠিক তাই। তুমি কৃষ্ণাকে ভালোবাসলে বিয়েটা তার দাদা ভাইয়ের সাথে হয়ে গেছে। তাদের বিয়েটা আর 5টা বিয়ের মতো নয়, তবুও বিয়েটা হয়েছে। দেবদা তো তাকে ভালোবাসে না, শুধু মিথ্যের জালে আটকে রেখেছে। অর্জুনের কথা আন্না হি হি করে হেসে দেয়। আন্নার হাসির গুঞ্জন সারা ঘরে গুনছে। অবাক দৃষ্টিতে অর্জুন তার দিকে তাকিয়েছে। এবার বিন্দুকণ্ঠে সে বলে, ভুল জানো তুমি। দাদা ভাইয়ের মনের এক কোণায় কৃষ্ণাবতীর মূর্তি স্থাপন করেছে। প্রতি সময়ে সেই মূর্তিকে পুজো সে। আর কৃষ্ণা যে তার মাস্টারমশাই বলতে অজ্ঞান। তুমি তাদের মাঝে কেবল তৃতীয় ব্যক্তি, অনেকটা সৌদামিনীর মতো। তার অবস্থা আরও খারাপ। তাই আমি চাই তাদের মাঝে তৃতীয়জন হয়ে নিজেকে আর জ্বালিও না। এইসব যুক্তি যে মন মানতে চায় না আন্না। অর্জুনের স্বর কাঁপছে, কষ্ট হচ্ছে তার। এ যেন অসহ্য যন্ত্রণা। পুরুষ মানুষের কাঁদতে নেই, মেয়েদের সামনে তো নাই। তাই সে জলের স্রোতকে আটকে রাখছে, কিন্তু গলায় কষ্টগুলো কুণ্ডলি পাকছে। আন্না মলিন কণ্ঠে বলে, জানি মন কেন যুক্তি মানে না, বড্ড বেহা। তবে ক্ষতিটা কিন্তু আপনার। আজ এখানে কৃষ্ণা আসতে চেয়েছিল, তার মনে অপরাধ বোধ কাজ করছে। প্রতিনিয়ত এই অপরাধ বোধটা খোঁচায় খোঁচায় মেয়েটা নাজেহাল। ও চেয়েছিল তোমার কাছে এসে তোমার পা ধরে ক্ষমা চাইবে। তোমার মনের কষ্ট নাকি তার জীবনে অভিশাপের মতো কাজ করবে। আমি তাকে সেই কাজটা করতে দেইনি। আমার মনে হয়েছে এই কাজটা ভালো হবে না, শুধু তোমার ঘা তাজা হবে। তাই তার বদলে তুই এসেছিস আমার ঘায়ে মলম দিতে। তোমার ঘায়ে মলম দেবার মতো ক্ষমতা আমার নেই। শুধু কথা কইতে এসেছি, কথা শেষে চলে যাব। আর সত্যি বলতে আমিও চাই না তুমি কষ্ট পাও। তার দুটো কারণ। এক, আমি চাই কৃষ্ণা সুখী হোক। কম কষ্ট মেয়েটা এই 17 বছরে। তোমার কষ্টটা তার জীবনে অভিশাপ না হোক। আর দুই, সেটা তোমার না জানলেও চলবে। কথাটা বলে দীর্ঘশ্বাস ছাড়ে আন্না। এই দীর্ঘশ্বাসের আক্ষেপ প্রবল ছাপ রয়েছে। মনটা যে তার কথাটা বলে দীর্ঘশ্বাস ছাড়ে আন্না। এই দীর্ঘশ্বাসের আক্ষেপ প্রবল ছাপ রয়েছে। মনটা যে তারও বেহায়া। অর্জুনের মূর্তি সেও যে এক কোণায় স্থাপন করছে, প্রতিনিয়ত তাকে পুজে সে। একটা বয়সের দোষ নাকি কবি সাহিত্যিকদের মতে ভালোবাসা, সেটা জানার ইচ্ছে এই বেহায়া মনটা নেই। সে শুধু পাগলের মতো অর্জুনকে সুখী দেখতে চায়। হঠাৎ অর্জুনের প্রশ্নে সম্বিধি ফিরে অন্যার। বয়স কত রে তোর? আগামী মাসে 18 হবে। কেন বলো তো? অর্জুনের ঠোঁটের কোণে একটা ভুবন মিলনে হাসি ফুটে ওঠে। এই হাসিতে তোর বারংবার নিজেকে ধ্বংস হতে দেখে আন্না। মৃদু কণ্ঠে তখন অর্জুন বলে উঠলে, তোকে দেখলে আগে মনে হতো খুব ছেলে মানুষ তুই। এই বাচ্চা মেয়েটার গালটা টেনে দিয়ে একটা চকলেট ধরিয়ে দেই।
হয় তবে কেঁদে ভাসাবে। কিন্তু আজ আমার সব ধারণা পানি ফেলে দিল তুই। এত বুঝদার মানুষ কবে হলি রে তুই? আমার অনুভূতিগুলো সকল ব্যাখ্যা যেন তোর কাছে আছে। কারণটা কি জানতে পারি? অর্জুনের প্রশ্নে শুধু স্লান হাসি হাসে আর না, উদাসীন কণ্ঠে বলে, কারণটা অহেতুক। শুধু এইটুকুই বলবো, তোমার জ্বালায় আমিও জ্বলছি। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। শুধু বাক্য নষ্ট হবে। অর্জুন অবাক দৃষ্টিতে আন্নার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কখনোই বুঝতে পারে না সে দেবদার সাথে ভালো সম্পর্ক থাকাকালীন প্রায় ভট্টাচার্য মঞ্জিলে তার যাওয়া পড়তো। তখন এই মেয়েটাকে দেখতো, গোল গোল চোখ করে সবসময় তার দিকে তাকিয়ে থাকতো। ছোটবেলায় কখনো অতটা গুরুত্ব দেয়নি অর্জুন, কিন্তু মেয়েটা কত বড় হয়ে গেছে তাই না? হঠাৎ ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হলো। শীতের এই সময় বৃষ্টি যেন দুর্লভ বস্তু। আন্নার শান্ত দৃষ্টি এখনো বৃষ্টির দিকে স্থির, আর অর্জুনের দৃষ্টি তার দিকে। ল্যাপটপ এখনো গান চলছে, একের পর এক গান। কিন্তু অপরিকল্পিতভাবে আবহাওয়ার সাথে গানটি মিলে গেছে। শাওন গগনে ঘোর ঘনঘটা। অর্জুনের দৃষ্টি এখনো আন্নার দিকে, আর আন্না সে হাত বাড়িয়ে বছরে প্রথম বৃষ্টি আলিঙ্গন করতে ব্যস্ত। এক সপ্তাহ পর সকালে 11টায় হঠাৎ কলিং বেলের আওয়াজে ঘর থেকে ছুটে যায় কৃষ্ণা। আজ ছুটির দিন। এই সকালে ঘরের চারবাটা গিয়েছে বাজারে। খুব জোরদার খাবার দাবারের আয়োজন করা হবে আজ। সকাল থেকে ঘরের 3 রমণী হেসেলে নিজেদের দান করছেন। ছেলেরা বাজার করে ক্লান্ত শরীরে দাঁড়িয়ে আছে। তাই ছুটে দরজা খুলতে গেল কৃষ্ণা, কিন্তু দরজা খুলতে পা জোড়া স্থির হয়ে গেল। কারণ দরজার ওপারে সৌদামিনী দাঁড়িয়েছে। সৌদামিনী এই সকালে কেন এসেছে এটাই জানার ইচ্ছা নেই। তবে মনের কোনো ক্ষীণ ঝড় উঠতে লাগলো। তার মাস্টারমশাই এই দিদিমণিকে ভালোবাসেন। এই কথাটা জানার পরে হয়তো কোনো স্ত্রীর পক্ষে ব্যাপারটা স্বাভাবিকভাবে নেওয়াটা সম্ভব নয়। আমার ভিতরে ঢুকতে দেবে না? কথাটা শুনে দরজায় ছেড়ে দেয় কৃষ্ণা। মৃদু কণ্ঠে বলে, মাস্টারমশাই ঘরে নেই। কিন্তু আমি তো তোমার কাছে এসেছি। হ্যাঁ, দেবের সাথে কথা আছে, তবে তোমার সাথে কথা বলাটা আমার আসল উদ্দেশ্য। বুকে কামড়ে পড়ে কৃষ্ণার। সৌদামিনী কি তবে দেবব্রতকে চাইতে এসেছে কৃষ্ণার কাছে? তখনই সৌদামিনী বলে, ভয় পেও না, তোমার মাস্টারমশাইকে কেড়ে নিতে আসেনি। এবার কি আমার সাথে কথা বলা যাবে? সৌদামিনীর ঠোঁটে বিষাদের হাসি। এই হাসিটার মাঝে কত সহস্র চাপা কষ্ট তা খুলে বললেও কৃষ্ণার বুঝতে দেরি হলো না। কৃষ্ণা কোনো কথা বলল না। রান্নাঘরে থেকে অবন্তিকা দেবীর হাগ এসেছে। কে এসেছে রে কৃষ্ণা? কৃষ্ণা কিছু বলার আগে সৌদামিনী বলে উঠল, আন্টি আমি এসেছি। সৌদামিনী কণ্ঠ কর্ণপাত হতে অবন্তিকা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। সেদিন এই কৃষ্ণা বধূর রূপে এ বাড়িতে প্রবেশ করেছিল। তারপর থেকে মেয়েটা এই বাড়ির চৌকাঠ পার হয়নি। অবন্তিকা দেবী বৌমা পেয়েও সৌদামিনীর খোঁজও নেয়নি। অথচ তিনি বেশি সৌদামিনীকে স্নেহ করতেন। খুব বিব্রতিকর হাসি টেনে খানিকটা ইতস্ততভাবে বললেন, তিনি কেমন আছো মিনিমা? দুর্গামা যেমন রেখেছেন। আপনার শরীর কেমন আছে আন্টি? আমি গোপালে কীভাবে ভালো আছি। দেবদা বাড়ি নেই, তুমি একটু বসো। কৃষ্ণা মিনিকে জল খাবার দে। আজ কিন্তু খেয়ে যেতে হবে তোমায়। ব্যস্ত হবেন না আন্টি, আমি আছি। দেব আসলেই যাবো। ততক্ষণে না হয় কৃষ্ণার সাথে গল্প করি। অবন্তিকা দেবী মুখে মেখে এই হাসি একে রান্নাঘরের দিকে পা বাড়লেন। মেয়েটার শেষ কথাটা তাকে বেশ ভাবাচ্ছে। কৃষ্ণা এবং দেবব্রত সংসারে কেবল ঘাটনি করা হচ্ছে। এর আগে যদি তা ভেঙে যায় তবে কেউ সুখী হবে না। মায়ের মন সর্বদা চায় যাতে সন্তান সুখী থাক। অবন্তিকা দেবী চলে যাবার পর কৃষ্ণা সৌদামিনীকে নিয়ে তার এবং আন্নার ঘরে যায়। সৌদামিনী এক পলক রুমটা দেখে নেয়। কৌতূহল কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি এই রুমে থাকো? হ্যাঁ। দেবের রুমে কেন থাকো না? ওখানে আমার ঠাঁই হয়নি। মাস্টারমশাই বলেছেন একেবারে নতুন বধূরূপে মতো ওই ঘরে আমায় তুলবেন। আমিও জিদ করিনি। যেদিন আমাদের সত্যিকারের ফুলসজ্জা হবে সেদিন না হয় ও ঘরে যাব। ততদিনে না হয় আমাদের কাল রাত্রি চলুক। সৌদামিনী অবাক নয়নে কৃষ্ণা নামক মেয়েটার দিকে তাকিয়েছে। কি গুছিয়ে কথাটা বলে। কেন কৃষ্ণা ওই ঘরে থাকে না এই কারণটা তার অজানা নয়। কিন্তু তবুও প্রশ্নটা করলো। স্লান হাসি দিয়ে সৌদামিনী বলল, তা তোমার মাস্টারমশাই কবে তোমায় পুনরায় নববধূ করবেন? সেটা সময়ের অপেক্ষা। আমার সাথে কিছু জরুরি কথা ছিল। এগুলি কি সেই জরুরি কথা? না, এগুলো সূচনার কথা। বলতে পারো আমার কৌতূহল। বিরক্তি করছে কি প্রশ্নগুলো করে? না না, তা কেন হবে? আমি বিরক্ত হইনি। হাসি মুখে কথাটা বলে কৃষ্ণা। সৌদামিনীর ঠোঁটে এখনও সেই বিষাদময় হাসি। কৃষ্ণা নম্রভাবে বলে, এক কাপ কফি হবে কি? কফি খেতে খেতে না হয় কথাগুলো বলতাম। এক্ষুনি আনছি। বলেই কৃষ্ণা রুম থেকে বেরিয়ে যায়। সৌদামিনী কৃষ্ণা যেতে চোখের জলটুকু মুছে নিল। এদিকে ভালোই হয়েছে। দেবব্রতর ঘরে থাকলে হয়তো অনুভূতির জোয়ারটা আরও প্রবল হতো। আজই তার এই বাড়িতে হয়তো শেষ দিন। সৌদামিনী ধীর পায়ে হেঁটে বারান্দায় দাঁড়ালো। বুক থেকে কয়েকটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। একটা চাপা ব্যথা অনুভব হচ্ছে। কিন্তু ওই যে যে
সে হেরে গেছে। মিনিট 15 পর কৃষ্ণা ঘরে আসে। সৌদামিনীকেও কোথাও দেখতে না পেয়ে বারান্দার দিকে পা বাড়াতে বারান্দায় যেতে দেখে উদাসীন সৌদামিনী বাইরের দিকে তাকিয়ে আছে। বিষাদে রেখা ঠোঁটজোড়া ছেড়ে মুখে পৌঁছাচ্ছে। আপনার কফি দিদিমণি। থ্যাংক ইউ, কষ্ট দেবার জন্য সরি। তোমাকে আমার কখনোই ভালো লাগে না জানো। জি জানি। কিভাবে জানো? আপনার চাহনিতে বোঝা যায়। খুব বুদ্ধিমতী তুমি। বয়সে তুমি আমার থেকে অনেক ছোট, কিন্তু তবুও আমি তোমার কাছে হেরে গেছি। হয়তো বিধাতা এটাই লিখেছিল আমার ভাগ্যে। আমি এর লড়াই করব না তোমার সাথে। অবশ্য এখন লড়াই করার মানুষটাকেও তুমি জয় করে ফেলেছো। আর দেবব্রত কোনো বস্তু নয় যে তাকে লড়াই করলে জিতে নেওয়া যাবে। সে তোমাতে মত্ত হয়েছে, তাই কেবল তৃতীয় ব্যক্তি হয়ে তোমাদের মাঝে থাকার মানেই হয় না। সৌদামিনী গলা ধরে এসেছে, চাপা কষ্টগুলো বিদ্রোহ করছে। চোখে এসে সব জমা হয়েছে। এই বুঝি চোখ জোড়া মুক্তি দিয়ে গড়িয়ে পড়বে অশ্রুরূপে। খুব কষ্ট হচ্ছে তার। কৃষ্ণা অপরাধী কণ্ঠে বলল, মানুষের সাথে লড়াই করা যায় দিদিমণি, নিয়তির সাথে না। আমি কখনোই ইচ্ছে করে আপনার অধিকারগুলো নেইনি। আমি জানি তোমার শুভ্র মনের কাছে তো আমি হেরেই গেছি। দেবকে দেখে রাখো, শুধু প্রেমিক বলে বলছি না, ছেলেটা খুব ভালো। আমি চলে গেলে ওর একজন ভালো বন্ধু চলে যাবে। যদিও আমি খুব খারাপ একজন মানুষ। যত তাড়াতাড়ি তোমাদের মাঝ থেকে চলে যাব ততই মঙ্গল। কোথায় যাবেন দিদিমণি? অনেক দূরে, যেখানে আমার ছায়া তোমাদের আশেপাশেই ঘিরবে না। আমি আমার দেবেরকে তোমায় সঁপে দিলাম। শুধু ওর অর্ধাঙ্গিনী নয়, বন্ধু হয়ে ওর পাশে থেকো প্লিজ। সৌদামিনী গলা ধরে এসেছে, চোখ আর বাত মানছে না। কৃষ্ণাকে জড়িয়ে অশ্রু ছেড়ে দিল। কৃষ্ণাও কান্না পাচ্ছে। অশ্রু খুব ছোঁয়াচে একটা রোগ, কারণবিহীন একজন থেকে অপরজনে চলে যায়। বিকেলে 5টা। দেবব্রত ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে সৌদামিনী। অবন্তিকা দেবী জোর করে তাকে দুপুর অবধি রেখে দিলেন। অবশ্য এখনও দেবের সাথে কথা হয়নি। দেবের সাথে কথা না বলে দামিনীর যেতে ইচ্ছে করছে না। এটাই তাদের শেষ কথোপকথন। কিছু দুঃখ বিলাস করবে, নয়তো চাপা কষ্টগুলো সারা জীবন কষ্টই দিবে। পড়ন্ত বিকেলে এই সময়টা সৌদামিনীর খুব ভালো লাগে। সূর্য পূর্বপুরি পশ্চিমে হেলে পড়ছে। কিরণে একেবারে তেজ নেই। ধীরে ধীরে গাঢ় হচ্ছে সূর্যটা। এমন পড়ন্ত বিকেলে রমনা পার্কে কত সময় পার করেছে সে এবং দেব, তার কোনো হিসেব নেই। অতীত এখন কেবল সুন্দর কিছু মুহূর্তরূপে মনে দাগ কেটে আছে। সৌদামিনী প্রকৃতি দেখতে এতটাই ব্যস্ত যে কখন যে একটা মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে এটা বুঝতেই পারেনি সে। কফি চলবে? দেবব্রতর কণ্ঠে ভাবনার জগতে ছেদ পড়ে তার। ঠোঁটের কোণা মলিন হেসে একে বলে, কখন এসেছিস তুই? যখন তুমি প্রকৃতি দেখতে ব্যস্ত ছিলি। কী দেখিস এত আকাশের দিকে তাকিয়ে? আকাশের বিস্তৃতি কতটা প্রশস্ত! ইস, মানুষের মনটাও যদি এরূপ প্রশস্ত হতো। সংকীর্ণতার কারণে কতটা নীচ কাজই না করে মানুষ। এই দেখ আমাকে। একটা বাচ্চা মেয়ের সাথে হিংসে করে অহেতুক লড়তে গিয়েছিলাম। কেন নিজেকে এত ছোট করছিস? আমি এতটাই সংকীর্ণ মনা, আমি জানি তোর বিশ্বাস হচ্ছে না, তবে সত্যি আমি কৃষ্ণার সাথে হিংসে করতাম। অহেতুক নিজের সাথে বাঁধতে চেয়েছিলাম। কখনো বন্ধুত্বেরও ছিল, কখনো সমবেদনা পাওয়ারও ছিল। ভেবেছিলাম তুই হয়তো এই দায়িত্ব বিয়েটাকে ভালোবাসবি না। বিভিন্ন ছুতো খুঁজছি তোকে তার থেকে কেড়ে নিজের করতে। কিন্তু ফলাফল যে শূন্য। কৃষ্ণার শুভ্র মনের কাছে হেরে গেলাম। যখন অর্জুন কৃষ্ণার জন্য ব্যাকুল ছিল আমি ভেবেছিলাম ভালোই হবে। এবার হয়তো তুই এই দায়িত্বের সম্পর্ক থেকে মুক্তি পাবি। আমার তো জানাই ছিল না তোর মনের মন্দিরে এখন অন্য দেবীর পুজো হয়। সৌদামিনীর কথা মিথ্যে নয়, দেবব্রতকে তা খুব ভালো করেই জানি। অর্জুনের মনে কৃষ্ণার প্রতি অনুভূতি খোঁজ তাকে সৌদামিনী দিয়েছিল। সৌদামিনী কণ্ঠে একরাশ আক্ষেপ এবং গ্লানি। দেবব্রত তাকে এভাবে দেখতে একেবারেই ভালো লাগছে না। প্রাণোচ্ছল মেয়েটার কোনো রেশ নেই সৌদামিনীর মাঝে। একটা দীর্ঘশ্বাস ফেলে দেবব্রত জিজ্ঞাসা করলো, শুনলাম তুই নাকি চলে যাচ্ছিস? হুম, আজ রাতে ফ্লাইট। ভিসাটা আমার হয়ে গেছে। একেবারে জানালি না? জানিয়ে তো লাভ হতো না, অহেতুক টান বাড়ত। একটা কথা ছিল। হুম বল। কৃষ্ণা মেয়েটা অনেক ভালো, ওকে আর অপেক্ষা করাইস না। অনেক তো সময় পার হলো, এবার অন্তত তোর ঘরে ঠাঁই দে। যেখানে মনে তাকে ঠাঁই দিলাম, ঘর তো শুধু ইট পাথরের চারদল। ঠিক আছে, দুর্গমা ঠিক তোদের সুখে রাখবে দেখিস। আর তুই? দেবব্রতর প্রশ্নে খানিকটা চুপ মেরে যায় সৌদামিনী। তার জীবন স্রোত যে কোন দিকে তাকে নিয়ে যাবে সেটা তার নিজেরও অজানা। তবু ঠোঁটের কোণার স্লান হাসি টেনে বলে, ওই যে উপরে যে ছড়ি ঘোরাচ্ছেন আমি তার হাতেই ছেড়ে দিয়েছি। সে যা ঠিক করবেন সেটাই সই। এতটাও তো পাপই নই যে আমার ভাগ্যে শুধু কষ্টই রাখবে। নিশ্চয় আমার জীবনেও একদিন সেজে উঠবে, দেখবি। সূর্য ডুবে যাচ্ছে। সৌদামিনী এবং দেবব্রত দৃষ্টি ডুবন্ত রক্তিম সূর্যের দিকে। পাখিরা যে যার বাড়ি ফিরছে। দেবব্রত ফিরবে কৃষ্ণার কাছে, আর সৌদামিনী যাবে তার গন্তব্যে। আজ থেকে সম্পূর্ণ পৃথক পথে পাড়ি দিবে এই দুই মানবী। প্রকৃতির আধার নেমে আসছে, কি মনোরম দৃশ্য। কৃষ্ণা ঘরের বাইরে উকিঝুঁকি দিচ্ছে। দিদিমণি যাবার পর থেকে মাস্টারমশাই এর মনটা খানিকটা উদাস ঘিরে রয়েছে। কৃষ্ণা বুঝে উঠছে না এখন কি তার এই ঘরে যাওয়া ঠিক হবে। কফি হাতে নিয়ে উকিঝুঁকি করছে সে, কিন্তু সে তো আর চোর নয়। তবে এত কিসের দ্বিধা?
যেই মাস্টারমশাইয়ের মন ভালো না থাকায় তবে কাপটা রেখেই চলে আসবে। পা টিপে ভিতরে গেলে দেখে মাস্টারমশাই বিছানায় আধা অবস্থায় বসা, মাথায় হাত দিয়ে চোখ বুজে আছে। কৃষ্ণ কোথাও কথা না বলে কাপটা রেখে চলে আসতে নিলেই এক হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে কৃষ্ণাকে। কৃষ্ণাও টাল সামলাতে না পারে খাটে বসে পড়ে। পেছন থেকে তার কোমরে চেপে ধরে ঘাড়ে মুখ গুজে দেবব্রত। মুহূর্তের জন্য কৃষ্ণার জন্য স্তব্ধ হয়ে গেল। তার সাথে কি হচ্ছে সেটাকে বুঝতে তার মিনিট পাঁচেক সময় লাগলো। দেবব্রত উষ্ণ নিঃশ্বাসের আভাস খুব ভালো করেই পাচ্ছে কৃষ্ণা। সে এখনো মুখ গুজে রয়েছে কৃষ্ণার ঘাড়ে। খুব করুণ গলায় ধীর স্বরে বলল, একটু সময় আমার কাছে বসবি? খুব ফাঁকা ফাঁকা লাগছে মনটা। কৃষ্ণার বুঝতে বাকি রইল না তার মাস্টারমশাই এর মনটা আজ উদাস হয়ে আছে। কৃষ্ণা কোনো কথা বাড়ানো না, চুপ করে মাস্টারের গায়ের সাথে লেপ্টে রইল। দেবব্রত আরও নিবিড়ভাবে কৃষ্ণাকে জড়িয়ে ধরল। তার বলিষ্ঠ বুকে কৃষ্ণার পিঠ ঠেকে দিয়েছে। কৃষ্ণার দেহ থেকে বেশ সুন্দর মিষ্টি চন্দনের গন্ধ নাকে আসছে দেবব্রতর। এই গন্ধটা প্রায় দেবব্রত পায়। কৃষ্ণার উপস্থিতি তার অশান্ত মনটাকে বেশ শান্ত করে তোলে। মেয়েটার মাঝে কি যেন আছে যা দেবব্রত শীতল হৃদয়ে উষ্ণতার পরশ বুলিয়ে দেয়। শূন্য হৃদয়কে পরিপূর্ণ করে কফি ঠান্ডা হয়ে আসছে, কিন্তু সেদিকে কোনো খোঁজ নেই। সে কৃষ্ণার কাঁধে মাথা ঠেকিয়ে বসে আছে। কৃষ্ণা ধীর গলায় বলছে, শরীর টরীর ভালো লাগছে না? শরীর ভালো আছে, শুধু মনটাই অসুস্থ। এখনও তাকে ভালোবাসেন বুঝি? ভালো তো আমরা আমাদের ভালো বন্ধুকেও বাসি। সব ভালোবাসা এক কাতারে ফেলাটা বোকামি। আর সবসময় যে ভালোবাসার কারণে মন অসুস্থ থাকে তা কিন্তু নয়। দামিনী আমার খুব ভালো বন্ধু। তার সাথে আমার কাটানো সহস্র মুহূর্ত রয়েছে। তার জন্য আমার মনে একটা আলাদা জায়গা আছে। সে জায়গাটা কোনো মানবীর প্রেমময় ভালোবাসা নয়। সেটা এক অন্যরকম ভালোবাসার জায়গা। ভালোবাসার বন্ধুত্বের জায়গা। দেবব্রতর কথাগুলো চুপ করে শুনে কৃষ্ণা, লোকটার কাছ থেকে কত কিছু জানার আছে তার। কৃষ্ণাকে চুপ থাকতে দেখে দেবব্রত শান্ত কণ্ঠে বলে, তুই আমাকে বিশ্বাস করিস নিজের চাইতে বেশি? কৃষ্ণা এক মুহূর্ত দেরি করল না উত্তরটা দিতে। কৃষ্ণার উত্তর শুনে আরও নিবিড়ভাবে কৃষ্ণাকে জড়িয়ে ধরল দেবব্রত। বুকের ভিতরে তাকে সযত্নে রেখে দিলে হয়তো শান্তি লাগতো, যেখানে শুধুমাত্র সেই তাকে বুঝবে, ভালোবাসার এমন উন্মাদনা তৈরি করতে পারবে, এটা দেবব্রতর জানা ছিল না। দামিনীর সাথে প্রেম চলাকালীন এরূপ অনুভূতি তার কোনো কালেই হয়নি, কিন্তু আজ হচ্ছে। এই যেন এক অন্যরকম মাদকতা। হঠাৎ কৃষ্ণার কানে মুখ লাগিয়ে দেবব্রত বলতে, একটা গান ধরতো। তোর কণ্ঠের গান আমার মনের প্রসাদ, আর আমি, তুই আমার মনের খোরাক। দেবব্রতর কথাটা শুনে বেশ লাজেরাঙ্গা হয়ে ওঠে কৃষ্ণা। বিয়ের দিন রাতের পর থেকে কখনো তার কাছে এভাবে আবদার করেনি দেবব্রত। এই প্রথম তার কাছে সে কিছু মুখ ফুটে চাইল। কৃষ্ণার লাজুক কণ্ঠে ধীরস্বরে বলল, আপনি এভাবে চেয়ে থাকলে আমার তো লজ্জা লাগবে। বেশ, তাহলে এভাবে চাইব না, বলে পুনরায় কৃষ্ণার ঘাড়ে মুখ গুজে দেয়। কৃষ্ণার কণ্ঠে জড়তা যেন বেড়েই যায়। কোনো মতে বলে, এভাবে আমি গান গাইতে পারবো না। দেবব্রতর মুখে দুষ্ট হাসি। শাড়ির ফাঁকের হাতটা গলিয়ে কোমরখানা চেপে ধরল দেবব্রত। তারপর কৃষ্ণার ঘাড়ে নজর কাটা মতো গাঢ় তিলখানায় উষ্ণ ঠোঁট বুলিয়ে বেশ জোরে করে বলে, এভাবে তোকে গাইতে হবে। আমার জন্য এইটুকু করবি না বুঝি? বড্ড বেহায় পুরুষ মানুষ আপনি। এটা তো আগে জানা ছিল না। জড়ালো গলায় অস্পষ্ট স্বরে কৃষ্ণা বলে উঠল। কৃষ্ণার কথা হো হো করে হেসে উঠল দেবব্রত। তারপর চোখ টিপনি দিয়ে বলল, আমি এর চেয়েও বেশি বেহায়া, প্রমাণ লাগবে? ইস, বলেই মুখটা হাত জোড়া দিয়ে ঢেকে দিল কৃষ্ণা। দেবব্রতর কাছে এটা যেন পৃথিবীর শ্রেষ্ঠ সময়। সময়টা যদি এখানে স্তব্ধ হয়ে যেত মন্দ হতো না। আরও আহ্লাদি কণ্ঠে দেবব্রত বলল, একটু গান ধর। মনটা আজ তোর গান শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। কৃষ্ণা আর কিছু বলল না। তার মাস্টারমশাইয়ের জন্য সে সব করতে রাজি। এত সামান্য গান। ধীর কণ্ঠে গানটা ধরে কৃষ্ণা। কেন মেঘ আসে হৃদয় আকাশে। কৃষ্ণা গান গাইছে আর দেবব্রত চোখ মুখ তার মাথায় মুখ থেকে মন্ত্রমুগ্ধ হয়ে গানটা শুনছে। দুজনের হাতে বিধাতাও তাদের দেখে হয়তো উপর থেকে মুচকি মুচকি হাসি হাসে। ঘন্টা পেরিয়ে গেছে, পড়ার টেবিলে রাখা কফিটা রীতিমতো পানির ন্যায় ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বিছানায় বসা মানবের সেদিকে দৃষ্টি নেই। তারা তাদের মতো মত্ত রয়েছে। কৃষ্ণা ধীর কণ্ঠে বলল, মন কি সুস্থ হয়েছে? খুব শান্তি লাগছে। আচ্ছা, একটা কথা মাথায় ঘুরছে, শুনবি? বলুন, আমার সাথে প্রেম করবি? দেবব্রত এমন নির্লিপ্তভাবে করা প্রশ্নে বিষম খাবার জোগাড় কৃষ্ণা। এই উন্মাদ লোকটা কি বলে? স্বামীর সাথে কি প্রেম করা যায় নাকি? প্রেম তো অবিবাহিত কপতি করে। এ কেমন ধারা কথা? দেবব্রতের মুখের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো লোকটি কি মজা করছে নাকি। অবশ্যই দেবব্রতের মানুষ মজা করবে এটা জেনে যেন জেগে জেগে স্বপ্ন দেখার মতো ব্যাপার। কি হলো, করবি? স্বামী স্ত্রী বুঝি প্রেম করতে পারে? পারবে না কেন?
আর আমাদের বিয়েটা তো প্রেম ছিল না, তাই এখন করলে খারাপ হবে না। আর তোর বয়সের জন্য এটাই মোক্ষম সময় প্রেম করার। এই প্রেম কি করে করে? আমি কখনো করিনি। খুব সোজা। এই ধর, আমরা ঘুরতে যাব, খেতে যাব, সিনেমা দেখব, রাত রাত বসে গল্প করব। অবশ্য আমি ততটা ভালো প্রেমিক নই। দেখা গেল আমি কাজের চাপে তোর সাথে ঘোরার কথাটা গুলি মেরে দিলাম। সেসব ঠিক আছে, কিন্তু প্রেম করতে গেলে যদি পরীক্ষার রেজাল্ট খারাপ হয় তখন? আপনি আমাকে বলেছিলেন আমাকে খুব ভালো রেজাল্ট করতে হবে। দেবব্রত হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠল না। যদি কৃষ্ণার কথাটা ভুল নয়, তবু কথাটা এখন না বললেও চলতো। দেবব্রত আক্ষেপ স্বরে বলল, পরীক্ষার সময় হলে প্রেম বিরতি দেব, চলবে? হুম, খুব চলবে। কৃষ্ণার মুখে উজ্জ্বল হাসি, কি মায়াবী লাগছে তার কিশোরী বউটাকে। দেবব্রত টুপ করে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আবেশের চোখ বুঝে আসলো কৃষ্ণার। আজ থেকে নতুন সম্পর্কের তরিতে পা রাখলো দুজনের, গন্তব্য একই। এখন শুধু হাতে হাত রেখে গন্তব্যে হেঁটে যাওয়া। ফাগুনের প্রথম দিন। সারা কলেজ জুড়ে হলুদ রঙের ছড়াছড়ি। সব ছেলেমেয়েরা বসন্তের দিনটিকে স্মরণ করে নিজ রাখতে নিজেদের হলুদের আভায় সাজিয়েছে। সেই উছিলায় আন্না ও কৃষ্ণা দুজনে হলুদ শাড়ি পরেছে। আজকাল ছেলেমেয়েদের সাধারণত শাড়ি পরে ক্লাসে আসতে দেখাই যায় না, কিন্তু পুরো ক্লাস চুক্তি করে আজ শাড়ি পরেছে, আর ছেলেরা হলুদ পাঞ্জাবি। আন্নার ইচ্ছে ছিল না, কিন্তু কৃষ্ণার জোরে তাকেও শাড়ি পরতে হয়েছে। খুব সুন্দর করে খোপা করে দিল কৃষ্ণা তাকে। নিজেও একটা বাসন্তী রঙের শাড়ি পরেছে। আজ তাদের দেখলে বলবে একজন রবি ঠাকুরের চারুলতা, তো একজন অন্যজন জীবনানন্দ দাশের বনলতা। কলেজের গেট দিয়ে ঢুকবার সময় খানিকটা অস্বস্তি লাগছে আন্নার। সাধারণত তাকে নাচের অনুষ্ঠান ব্যতীত শাড়ি পরতে কেউ দেখেনি। গোল গোল চশমার ভিতরে একজন মায়াবী কিশোরী লুকায়িত আছে, এটা যেন অনেকের অজানা। আন্নার চোখ তখন মন মন্দিরে সেই দেবতাকে খানিকক্ষণ খুঁজতে লাগলো, কিন্তু ফলাফল শূন্য। সেই যে সপ্তাহখানেক আগে তার দর্শন মিলছে, আর দেখা পায়নি। লোকটাও কলেজের চৌকাটে আসেনি। বসন্তের এই দিনে মনে ফাগুন হাওয়া বয়ে যাচ্ছে, শুধু মানুষটাই বুঝে না। এদিকে কৃষ্ণার নতুন প্রেমিক মাস্টারমশাই আজ তাকে ক্লাস শেষে ঘুরতে নিয়ে যাবার অঙ্গীকার দিয়েছে। কৃষ্ণার মনটা খানিকটা ভীত। এরকম তার সাথে এই প্রথম হচ্ছে। দুজন রমণী পাশাপাশি আসছে, অথচ তাদের মনের আবহাওয়া ভিন্ন। একজনের মনের বসন্তে রঙের আভা লেগেছে, তো অন্যজনের মনে এখনও বসন্তের অপেক্ষা। দুপুর গড়িয়ে বিকাল হলো। ক্লাস প্র্যাকটিক্যাল সব শেষ। কৃষ্ণার মনে প্রজাপতিগুলো উঠছে। মাস্টারমশাই তাকে নিয়ে আজ সারাদিন ঘুরবে বলেছে। কলেজ গেটে পৌঁছাতে থেকে গেট থেকে অনেক দূরে দেবব্রত গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আন্না জানে আর কৃষ্ণা এবং দেবব্রতর একান্ত সময়, তাই সে একা একা বাড়ি যাবার কথা বলে কৃষ্ণাকে দেবব্রতর কাছে পাঠিয়ে দিল। কৃষ্ণা যদিও তাকে কম স্বাদে নেই, কিন্তু দাদা বৌদির মাঝে কাবাবের হাড্ডি হবার ইচ্ছে তার হলো না। গাড়ির কাছে কৃষ্ণা যেতে দেবব্রত গাড়ি থেকে বেরিয়ে এসলো। সাদা হলুদ মিশ্রিত পাঞ্জাবিতে বেশ তা সুন্দর লাগছে। চুলগুলো কপালে ছড়িয়ে রয়েছে, হাতগুলো গুটিয়ে রেখে বলিষ্ঠ হাতের কুনুই অবধি দেখা যাচ্ছে। কৃষ্ণাকে দেখে একটু কাছে এগিয়ে যায়, গাড়িটা দরজার নিচ থেকে খুলে দেয়। কৃষ্ণা ভারী লজ্জা লাগছিল। এত লজ্জা পেলে যে নিজেকে আটকানো দায় হয়ে যাবে। দেবব্রত খানিকটা ঝুঁকে কথাটা বলে। কৃষ্ণার লজ্জায় মাটিতে মিশে যাবার জোগাড় হয়। ধীর পায়ে এগিয়ে গাড়িতে বসে। দেবব্রত গাড়িতে বসে গাড়ি ছোটায়। আজ তাদের হারিয়ে যাবার যেন নেই মানা। আন্না রাস্তার ধার দিয়ে হাঁটছে। এই পড়ন্ত বিকেলে রিক্সার বের অভাব। একটা রিক্সাও তার বাসার কাছে যাবে না, তাই উপায়ন্ত না পেয়ে হেঁটে হেঁটে বাসা যাবার কথা চিন্তা করে। অর্জুন বাসার পাড়া পেরিয়ে তাদের বাসায় যেতে হয়। বেহায় মনটা ছুকছুক করছে মানুষটাকে একবার দেখার জন্য, কিন্তু যেই মানুষটা তো জানেই না। হঠাৎ মনে হলো দুজন ছেলে তার পিছু নিয়েছে। আন্না সেদিকে যাচ্ছে, ছেলে দুটো সেদিকে যাচ্ছে। ছেলে দুটো আন্নাকে খুব কাছে চলে আসলে আন্না হাঁটার গতি বাড়িয়ে দেয়, কিন্তু মরার শাড়ি পরে দ্রুত হাঁটাও যাচ্ছে না। এদিকে ছেলেগুলো নিজেদের গতি বাড়ায়। আন্নার বুকে একরাশ ভয় ভিড় করে। আরও দ্রুত হাঁটতে লাগলো। শাড়িতে পা আটকে যায়। অমনি হুমড়ি খেয়ে পড়তে না আন্না। ভেবেছিল নাক মুখ বোধহয় গেল, কিন্তু তখনই একজোড়া বলিষ্ঠ হাত শক্ত করে ধরে ফেলে। সেকেন্ড 15 ব্যথার অনুভূতি না হলে চোখ পিটপিট করে খোলে আন্না। না, না, হাত মুখ কিছুই ভাঙেনি, বরং খানিকটা শূন্যে ভেসে আসে সে। মাথা তুলে মনের শীতল প্রবাহ বয়ে আনে আন্নার। আকাশে শুভ্র চাঁদটা হাতে পাওয়ার পর আনন্দ হচ্ছিল আন্নার। তার মনোমন্দিরে ভগবান যেন পায়ে হেঁটে তার কাছে এসেছে। এই একটা সপ্তাহ মানুষটাকে এক নজর দেখার জন্য মনটা ঝুঁকেছিল। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ নয়, তার একান্ত প্রিয় অর্জুন দাদা। কালো একটা টি শার্ট, কালো 3/4 প্যান্ট, পায়ে বামের যে চটি পরে আছে সে। হয়তো পাড়ার কোনো কাজে বেরিয়েছে। চুলগুলো কপালে এলোমেলো হয়ে আছে। অন্য সময় বেশ কায়দা করে চুলগুলো গুছিয়ে রাখে সে,
কিন্তু আজ বড্ড এলোমেলো হয়ে আছে চুল। তাতে অবশ্য যে কারো বুকের স্পন্দন বাড়াতে যথেষ্ট। অর্জুন পেছনে উপস্থিত ছেলেগুলো কড়া অগ্নিদৃষ্টি প্রয়োগ করলো। এই দৃষ্টিতে অর্জুন তার ব্রহ্মাস্ত্র, যেন কেউ দেখলে গলা শুকিয়ে ফেলবে। ছেলেগুলো একই অবস্থার হলো। দৌড় দিল তারা। এতক্ষণে আন্না তার বাহুর আলিঙ্গনে ছিল। ছেলেগুলো চলে যাওয়ার পর খানিকটা ধাক্কা দিয়ে আন্নাকে নিজের থেকে সরিয়ে দিল। যে কোনো আবর্জনা তার গায়ে লেপ্টে আছে। খুব বিতৃষ্ণা দৃষ্টি প্রয়োগ করে গটগট করে হাঁটা দেয়। আন্নার মনটা যত তাড়াতাড়ি উচ্ছ্বসিত হয়েছিল তত তাড়াতাড়ি মিইয়ে গেল। লোকটা এমন ব্যবহার না করলেও পারত। আন্না তো তার অপরিচিত মানুষ না। নিজের উপর বেশ রাগ হলো আন্নার। এত বেহায়া কেন সে? যে মানুষটা তার অস্তিত্বে কিছু যায় আসে না, সেই মানুষটাকে নিয়ে সে কাতর হয় কেন? কেন এত বেকুল হয়ে ওঠে তার এক দর্শনের জন্য? অর্জুন হঠাৎ থেমে ঘাড়টা কাত করে মলিন কণ্ঠে বলল, নৌকাডুবির কবি রমেশের জন্য হেমনলিনীকে অপেক্ষায়রত রেখেছিল। কমলার সাথে বিয়োগের পর হেমনলিনী রমেশকে পেয়েছিল, কিন্তু আমার জন্য ভগবান কেন হেমনলিনীকে আবদ্ধ রাখেনি? তাই আমার যন্ত্রণা কমবার নয়, বলে গটগট করে হাঁটা দেয় অর্জুন। অর্জুনের কথা শুনে আন্নার একটা কথাই বলতে ইচ্ছে হয়েছিল, হেমনলিনী এখনও অপেক্ষারত, কিন্তু আফসোস রমেশের সেই বোঝার ক্ষমতা নেই। চোখগুলো জ্বলছে আর আন্নার বোকা মনটা কাঁদতে চাইছে। কেন এত কষ্ট? কিসের কষ্ট তার? সে তো আগের থেকে জানতো এই মানুষটা যতই পুজো করো মানুষটার মনে তার কোনো ঠাঁই হবে না। তাহলে কেন? অন্যার করুণ চোখ অর্জুন যাওয়ার দিকে তাকিয়ে রয়। যতক্ষণ তার অবয়ব দেখা যায় ততক্ষণ। ওই যে বেহায়া মন পার্কের বেঞ্চতে বসে আছে কৃষ্ণা আর দেবব্রত। পড়ন্ত বিকেলে মৃদু কিরণ আসছে পড়ছে কৃষ্ণার মুখে। এই সময়টা গোধূলি বলে অক্ষয়িত করা হবে। এই কিরণের সামান্য ধূলিকণাও নাকি কাচের কণার মতো লাগে। দেবব্রতের পাশে বসা তো জীবন্ত প্রতিমা বসে আছে। তাকে কোনো অপ্সরার চেয়ে কম লাগছে না। আজকাল দেবব্রত শুধু কৃষ্ণাকেই দেখতে মন চায়। যতই দেখুক না কেন আরও দেখতে মন চায়। কৃষ্ণা আগ্রহ চোখে সামনে উপস্থিত বাচ্চাদের খেলা দেখছে। তার চোখ জোড়া চিকচিক করছে আর দেবব্রতর চোখ শুধু কৃষ্ণার দিকে। হঠাৎ একটা ছোট্ট মেয়ে বলে উঠল, সাহেব মালা নেবেন? বেলি ফুলের মালা, অনেক গন্ধ। না, নিব না। নেন না সাহেব। দেবব্রত খানিকটা বিরক্ত হলো। এর তার ফুলের গন্ধে অ্যালার্জি। একদম নিতে পারে না। একটু কড়া কণ্ঠে বলল, আমাদের লাগবে না বললাম তো। মেয়েটির মুখটা কালো হয়ে গেল। কৃষ্ণার খুব ইচ্ছে হলো বেলি ফুলের মালা কেনার। তার ধীর কণ্ঠে বলল, একটা মালা কিনে দিবেন? তোর মালাটা ভালো লাগে? হ্যাঁ, বেলি ফুলের গন্ধ আমার খুব ভালো লাগে। কৃষ্ণার চোখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না দেবব্রত। মেয়েটির হাতে ১০০ টাকার একখানা নোট ধরিয়ে দিয়ে মালাটা কিনল। কৃষ্ণা মালাটা হাতে নিতে পরম আনন্দ তার গন্ধ নিল। তার খুব ইচ্ছে হচ্ছিল দেবব্রতের হাতে খোঁপায় মালাটা পরবে, কিন্তু তার আগে দেবব্রত বলল, কৃষ্ণা মালাটা কি ব্যাগে রাখবে একটু? আমার মাথা ব্যথা করে, আসলে আমার ফুলের গন্ধে অ্যালার্জি। দেবব্রতর চোখ লাল হয়ে এসেছে। তার যে খারাপ লাগছে এটা বুঝতে দেরি হলো না কৃষ্ণার। তাই মনের স্বাদ থাকা সত্ত্বেও কোনো কথা বলতে পারেনি সে। মনের কোথাও না কোথাও একটা খারাপ লাগা কাজ করতে লাগলো, কিন্তু মুখে তা প্রকাশ করলো না কৃষ্ণা। কৃষ্ণার এই একটা গুণ যা তাকে অনেকের কাছ থেকে আলাদা করেছে। সে কখনোই নিজের মনের অনুভূতি মুখে প্রকাশ হতে দেয় না। তাই দেবব্রতের পাশে থাকা সত্ত্বেও বুঝলো না তার কিশোরী বউটা তার মনের অজান্তে খানিকটা চিত ধরিয়েছে। জানবেই বা কী করে? এর আগে কখনো প্রেমিকার জন্য বেলি ফুলের মালা কিংবা রেশমি চুড়ি কিনে পড়েনি তার। সৌদামিনীর চাহিদাগুলো এতটা সাধারণ ছিল না। এটাই হয়তো ব্যক্তি বিশেষের পার্থক্য। সূর্যাস্ত হয়েছে। লাল রক্তিম উস্তরটা দেবব্রতের হাতের মুঠোয় কৃষ্ণার ছোট্ট হাতটা। দেবব্রত আগলে রেখেছে হাতটা। কৃষ্ণার ঠোঁটে মায়াবী হাসি। এই হাসি যেন দেবব্রত হৃদয়ের তীরের মতো লাগে। সময়টা থেমে গেলে হয়তো মন্দ হতো না। রাত ৮টা। ভট্টাচার্য মন্দির। নারায়ণবাবু তার কাজের টেবিলে বসে রয়েছেন। তিনি বেশ বিরক্তির সাথে কাগজপত্র ঘাঁটছেন। আজকাল বাসায় সোমনাথের মেখে যে আধিক্যতা শুরু হয়েছে সেটা তার পছন্দ হচ্ছে না। কিন্তু তিনি বলবেন বা কাকে? নিজের স্ত্রী বা বাবাকে, নাকি নিজের ছেলেকে? সে তো আবার সেই মেয়েকে সমাজের সামনে দ্বিতীয়বার মেয়েটিকে বিয়ে করবেন। তার উচ্চপদস্থ কর্মকর্তা বন্ধুদের সামনে নিজের বড়াই করার জায়গাটাতে তিনি খোয়াতে বসেছেন। কী বলবেন? তার ছেলের বউয়ের না আছে কোনো শিক্ষা যোগ্যতা, না আছে কোনো আভিজাত্য বংশ পরিচয়। তিনি তাই আর ছেলেকে ডেকে পাঠিয়েছেন। দেবব্রতর সাথে সামনাসামনি কথা বলাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ দরজায় কড়া পড়ল। ভাবনার জগৎ থেকে ছেদ পড়ে নারায়ণবাবুর। তখন শুনতে পায়, বাবা আসবো? দেবব্রতর প্রশ্নে গলা খাঁকড়ি দিয়ে তিনি বলেন, আসো, বসো। আমাকে ডেকেছিলেন? খুব জরুরি কিছু কি? শুনলাম তুমি নাকি কৃষ্ণাকে পুনরায় বিয়ে করবে। জি, ঠিক শুনেছি। ১ বছর পর ও অনার্সে ভর্তি হবে ভেবেছি। এরপর বিয়েটা আয়োজন করব। তুমি কি মেয়েটাকে নিজ স্ত্রী হিসেবে মেনে নিচ্ছ? নারায়ণবাবুর কথায় খানিকটা নড়েচড়ে বসে দেব। তার বুঝতে খানিকটা কষ্ট হচ্ছে বাবার কথার অন্তমর্ম। তাই নম্র কণ্ঠে বলে, বাবা একটু খোলসা করবেন কি? আমার একটি প্রশ্নের উত্তর দিবে?
একটা গেঁয়ো মেয়ে কি সত্যি তোমার পাশে যায়? যদি কেউ কখনো তার বংশ পরিচয় কিন্তু বাবা মার পরিচয় বিয়ে প্রশ্ন করে উত্তর দিতে পারবে তো? এই প্রশ্নের সম্মুখীন তোমাকে বহুবার হতে হবে। তোমার মতো উচ্চশিক্ষিত ছেলেদের সাথে আমাদের পরিবারের সাথে মেয়েটার কি আদৌ মানা যায়? নারায়ণবাবুর প্রশ্নে দেবব্রত ভুরু কুঁচকে যায়। তারপর সে বসা থেকে উঠে দাঁড়ায়। নিজের বাবার চিন্তাভাবনা এতটা নিজ আজ অনুভব করতে পারছে। ঠোঁটের কোণে মলিন হাসি একে ধীর কণ্ঠে বলে, বাবা, আপনি ঠিক বলেছেন। কৃষ্ণার জন্ম পরিচয় বেশ ধোঁয়াশা। সে গ্রামের মানুষ। তার বাবা কোথায় কিংবা কে, এই বিষয়টা কৃষ্ণা নিজেও জানে না। ভট্টাচার্য পরিবার সে আসলে বেমানান। আপনি আমি আপনার সাথে একমত। দেবব্রতর কথা শুনে নারায়ণবাবুর মুখ উজ্জ্বল হাসি ফুটে ওঠে। ছেলেকে শুধু সে ২-৩ দিন বাক্যে এত সুন্দর করে বুঝিয়ে দিতে পারবেন, ব্যাপারটা ভেবে বেশ মনে আত্মতৃপ্তি হচ্ছে। কিন্তু সেই আত্মতৃপ্তি বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। মুহূর্তে ছেলের মুখে এমন একটা প্রশ্ন শুনতে পায় যা তার ভেতরের কাপুরুষটাকে আয়নায় দেখাতে সক্ষম ছিল। দেবব্রত কোনোদিন বাবার সাথে দুর্ব্যবহার করেনি, তাই আজও পারল না। তবে নম্রভাবে কথাটা না বলেও থাকতে পারল না সে। তবে বাবা, আজ কৃষ্ণার এই পরিস্থিতির জন্য কি আমরা দায়ী নই? আজ কেন তার বাবা থাকা সত্ত্বেও তার বাবা তার কাছে নেই? তিনি কোথায় আছেন তার খোঁজ নেই, আমাদের কাছে নেই। এই সকল কিছুর জন্যে কি এই ভট্টাচার্য মঞ্জিল দায়ী নয়? আমি যদি কখনো জানতাম সে আমার প্রাণ বাঁচানোর জন্য সোমনাথ কাকাকে এত বড় বলিদান দিতে হবে, আমি সত্যি বাঁচতে চাইতাম না। আপনাকে আমি খুব সম্মান করতাম। ভাবতাম আপনি আমার একজন আদর্শ পিতা, আদর্শ স্বামী হবার সাথে সাথে আদর্শ একজন মানুষ। তবে আজ আমার ধারণা পুরোপুরি ভেঙে দিয়েছে। আপনি নিতান্ত স্বার্থপর কাপুরুষ প্রজাতির মানুষ। আজ আমার জীবন্ত থাকার জন্য আমার আফসোস হচ্ছে। আজ আমার বাবার স্বার্থপরতার জন্য এক নিষ্পাপ ফুল তার পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে। আমি তা ভেবেছিলাম আপনি হয়তো কৃষ্ণের পরিচয় পেতে খানিকটা হলেও তার প্রতি কৃতজ্ঞতা দেখাবেন, কিন্তু ব্যাপারটা তেমন ঘটল না। আমার আর এখানে বসে থাকতে ভালো লাগছে না, শ্বাসে বিঘ্ন হচ্ছে বলে ঘর থেকে বেরিয়ে যেতে নেয় দেবব্রত। নারায়ণবাবু তখন মেঝের দিকে তাকিয়ে বসে রয়েছেন। তার ছেলের এরূপ আচরণে যেন তার কখনোই কাম্য ছিল না। কাঁপা কণ্ঠে অস্ফুট স্বরে বলল, তুমি জানো? তারপর দেবব্রতের পা জোড়া থেমে যায়। নারায়ণবাবুর দিকে তাকিয়ে শুকনো হাসি দিয়ে বলে, আমার স্ত্রীর অতীতের বিষয়ে জানাটা স্বামী হিসেবে আমার কর্তব্য ছিল, কিন্তু কখনোই আপনাকে সেটা বুঝতে দেইনি, কারণ আমি চাইনি আপনার মনে কোনো রকম গ্লানি তৈরি হোক। কিন্তু চিন্তা করবেন না, কৃষ্ণা তার অতীত সম্পর্কে জানে না। আমি চাই না তার সামনে আপনি মাথা নিচু করে বসে থাকেন। যতই হোক বাবা আপনি আমার। আর একটা কথা, একদিন কৃষ্ণাকে নিয়ে আপনার গর্ব হবে, এই কথাটা আমি দাবি করে বলে গেলাম। তাকে আমি এমনভাবে গড়ব যাতে কেউ তার অতীত ঘাঁটবে না। এতে অবশ্য আপনারই লাভ হবে। যদি আমার কোনো কথায় আপনার মনে চোট লাগে তাহলে ক্ষমা করবেন। বলে ঘর থেকে বেরিয়ে পড়ে। বাবার আচরণে আজ মনটা বেশ ক্ষতবিক্ষত হয়ে চলছে। পা জোড়া যেন চাইছেই না। রুমে যেয়ে দেখে বই খাতা নিয়ে তার কিশোরী বউ খাটের উপর বসে আছে। তাকে দেখতেই তার কাছে এগিয়ে আসে। দেবব্রতের মুখখানা বেশ মলিন ঠেকালো। উদ্বিগ্ন কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলো, আপনার কি খারাপ লাগছে? না, একটু টায়ার্ড লাগছে। স্নান হাসি দিয়ে দেবব্রত কথাটা বলে। দেবব্রতর কথা শুনে কৃষ্ণা কিছু একটা ভাবে। তারপর ধীর কণ্ঠে বলে, তাহলে আমি যাই, আপনি আরাম করুন। বলে বই খাতা গোছাতে লাগে কৃষ্ণা। কৃষ্ণা হন্তদন্ত হয়ে বই খাতা গোছাতে দেখে দেবব্রত কৌতূহল কণ্ঠে বলে, কোথায় যাচ্ছিস? রুমে। আসলে কেমিস্ট্রি বুঝতে এসেছিলাম, অধ্যায়টা খুব কঠিন, তাই আসার সমস্যা নেই, পরে বুঝে নেব। কথাটা বলে বই খাতা নিয়ে চলে যেতে নেয় কৃষ্ণা। তখনই দেবব্রত নির্বিকারভাবে বলে ওঠে, এই রুমে থাকা যায় না? কথাটা শোনায় পাঁজরা আটকে যায় কৃষ্ণার। এই ৪ মাসে প্রথম দেবব্রত তাকে এই রুমে থাকতে বলেছে। ব্যাপারটা তার কাছে খুব অবাককর। হা করে দেবব্রতর দিকে তাকিয়ে থাকতে দেবব্রত একটু এগিয়ে আসে, কাছে এসে বলে ধীর কণ্ঠে বলে, আজ থেকে আমার কাছে থেকে যা। এক মুহূর্ত ১০০ বছর লাগে আমার কাছে। হঠাৎ এমন তো কথা ছিল না, জানি, কিন্তু একটা বছর যে আমার কাছে অনেক। আজ অপেক্ষার বাদ আমি ভেঙে ফেলতে চাই। দুহাতে কৃষ্ণার মুখটা আদলে ধরে দেবব্রত। কৃষ্ণার চোখ জোড়া ছলছল করছে। অবশেষে স্বামীর ঘরে তার ঠাঁই হলো। দেবব্রত তার মুখটা টেনে চোখ জোড়া উষ্ণ ঠোঁট ছুঁয়ে দেয়। কৃষ্ণার কপালে কপাল ঠেকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিস। এতটা মাস তোকে অপেক্ষা করেছি। তোর চলার পথটা কঠিন জেনেও তোর পাশে ছিলাম না। তবে কথা দিচ্ছি, তোর চলার পথে আমাকে চিরকাল পাবি তুই, বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে, স্বামী হিসাবে। কৃষ্ণা দেবব্রতের হাতটা ধরে তা তাকে বিছানায় বসায়। দেবব্রত তখন অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। কৃষ্ণা তার মুখটা তার কোমল হাতে আলতো করে ধরে শান্ত কণ্ঠে বলে, বাবা মশাই বুঝি কিছু বলেছেন? তুই কি করে জানলি? অর্ধাঙ্গিনী হয়ে এইটুকু জানবো না? আপনি চিন্তা করবেন না, আমি আমার সর্বস্ব দিয়ে এই বাড়ির প্রতিটি মানুষের মনো ইচ্ছা পূরণ করবো, কথা দিলাম। দেবব্রত কোনো কথা না বলে কৃষ্ণাকে জড়িয়ে ধরল। কৃষ্ণার বুক
মুখে মুখ গুজে ধীর কণ্ঠে বলল, তোকে একটা কথা জানানো ছিল। এমন তো হতেই পারে কথাটা শোনার পর আমাকে তো দোষী মনে হতে, আমার পরিবারকে অপরাধী, তবে কথাটা আমার বুকে কাটার মতো বিঁধে আছে। আমাকে কোনো কথা বলতে বুঝি ইতস্তত বোধ হয় আপনার? দেবব্রত দীর্ঘশ্বাস ফেলল। এই দীর্ঘশ্বাসে তার বুকের আক্ষেপের উপস্থিতি স্পষ্ট। কৃষ্ণাকে তার পাশে বসিয়ে ধীরে ধীরে কথাগুলো বলে অতীতের কণ্টকীর্ণ সত্যিগুলো ধীরে ধীরে কৃষ্ণার সামনে তুলে ধরে। যখন দেবব্রতর কথা শেষ হয় তখন কৃষ্ণার দিকে খেয়াল করল দেখে কৃষ্ণা স্তব্ধ। কৃষ্ণার মুখে কোনো কথাই নেই, শুধু চোখ জোড়া ভিজে এসে অস্ফুট স্বরে শুধু একটাই কথা বলে, আমার বাবা আমাদের ফেলে যায়নি। দেবব্রত চুপ করে বসে থাকে। ঘরেই পিনপতন নীরবতা। নীরবতা ভাঙলেই বুঝে আত্মনাথের গুঞ্জন শুনবে দেওয়ালে। সেই অপেক্ষায় আছে ঘরের দেওয়ালগুলো। কলেজের গেটে বটতলায় বসে আছে অর্জুন। প্রথম সেমিস্টারের পরীক্ষার সামনে। বহুদিন প্রেমে শেখা খাওয়ার পর দেবদাসের মতো বাড়ি ছিল, কিন্তু আর সেই বাহানা দিলে চলবে না। সামনে সুদূর ভবিষ্যৎ পড়ে আছে, সুতরাং এখন কৃষ্ণার বেদনার রাত্রি যাপন করলে চলবে না। এই বটতলা তার আড্ডার জায়গা। বন্ধু জুনিয়র এখানে আড্ডা। আজ 1 মাস পর অর্জুন কলেজে এসেছে, তাই তাকে ঘিরে আড্ডার আসর বসছে। অর্জুন ছ্যাঁকা খাওয়া কথা সবার অবগত, তাই সেই বিষয়ে এড়িয়ে সবাই কথা চলছে। হাতে দোহা ওঠা চা, যদিও ফাগুনের মাস তবুও ঠান্ডার কিছু আভা আছে। অর্জুন বিশেষ উম, চাকরদের একজন। প্রেমের বিরহর পর দ্বিগুণ হয়ে গেছে। এই নিতে 4 নম্বর কাপ তার। হঠাৎ খেয়াল করলো কলেজের গেট দিয়ে আন্না আর কৃষ্ণা প্রবেশ করছে। কৃষ্ণাকে দেখে বুকে যেন রক্তক্ষরণ শুরু হলো অর্জুনের। সে জানে আপাতত 1.5টা বছর এই কষ্ট তাকে তাড়া করে বেড়াবে। মাস্টার্সটা শেষ হলে হয়তো কখনোই কৃষ্ণার মুখটা দেখতে হবে না। চোখ জোড়া সরিয়ে নিল। তার মনোযোগ এখন চায়ের কাপে। অন্যের বউকে দেখে হৃদয় কাঁদিয়ে কী লাভ? হঠাৎ পাশে থাকা অর্জুনের ঘনিষ্ঠ বন্ধু জয়ন্ত বলে উঠল, যাই বল তাই বল, আজকাল আন্নাকে আমার আর ছোট্টটি লাগে না। ফাগুনের দিন কি না অপূর্ব লাগছিল। মেয়েটিকে দেখেই মনে হচ্ছিল যে ওই দুপাশে ঝুঁটি করা চশমা পরা বাচ্চা মেয়ে। আমার তো আজকাল আন্নাকে দেখলে প্রেম প্রেম পায়। বয়স তো কম হলো না, এবার না হয় প্রেমটা করেই ফেলে, কি বল? একদম ঠিক দাদা। সব জুনিয়র সম্মতি পোষণ করলো। অর্জুনের মেজাজটা হুট করে খারাপ হয়ে গেল। কড়া কণ্ঠে বলল, তোরা থামবি আজ এই কথা সারাক্ষণ? বলে উঠে দাঁড়ালো। সবাই তাকে বাধা দিতে চাইলে কিছু হলো না। গট গট করে হেঁটে জায়গা প্রস্থান করলো। সবাই ভাবলো হয়তো ক্ষত জায়গায় আঘাতটা লেগেছে। ভাবছে প্রেম নামক শব্দে বিরক্ত লেগে গেছে তার। লাইব্রেরিতে এসেও রাগ কমলো না অর্জুনের। অর্জুন নিজেও জানে না তার কেন বিরক্ত লাগছে। আন্নাকে নিয়ে জয়ন্তের উক্তি তার পছন্দ হয়নি। যদিও আন্নাকে সেদিন সত্যি অনেক সুন্দরী লাগছিল। মেয়েটাকে নারী নারী লাগছিল, মনে হচ্ছিল কোনো চরিত্রের উপন্যাস। তবুও মেয়েটির সাথে জয়ন্তকে তার ভালো লাগছে না। মেজাজটা আন্নার খুব খারাপ হচ্ছে। অর্জুনের কি দরকার ছিল এত সেজেগুজে কলেজে আসার? আজ কি সুন্দর একটা লাল পাঞ্জাবি জিন্স পরে এসেছে, চুলগুলো দুপাশে ঝুঁটি করা, কি সুন্দর কিশোরী লাগছে। গাল টেনে দিলেও খারাপ হতো না। এই বাচ্চা মেয়েটাকে বাচ্চা বাচ্চাই ভালো লাগে। হঠাৎ অর্জুনের ভাবনায় ছেদ পড়ে। সে বিগত ঘণ্টাখানেক যাবৎ এক নাগাড়ে শুধু আন্নাকে নিয়েই ভাবছে। সে ভাবনার মাঝে শুধু আন্নাই ছিল। তার সামনে বই রয়েছে, তবুও তার চিন্তা নেই এই বইয়ে। নিজেকে বেশ কড়া করে শাসন করলো অর্জুন। সেদিনের পর থেকে আন্নাকে কেন যেন তার আগের মতো লাগছে না অর্জুনের কাছে। ব্যাপারটা বিরক্তিকর, খুবই বিরক্তিকর। বইটা বন্ধ করে বুকশেল্ফের কাছে গেল অর্জুন। বিষয়টি বদলানো হতে চিন্তা বদলাবে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলে অর্জুনের হাতে থেকে বইটা পড়ে যায়। তুলে নিতে খেয়াল করলো সামনের মানুষটি অন্য কেউ নয়, তার হৃদয়ের ক্ষত কৃষ্ণাপতি। সেদিনের পর থেকে কৃষ্ণাকে অনেকটা এড়িয়ে চলছে সে, কিন্তু এভাবে সামনে এসে উপস্থিত হবে বুঝে উঠতে পারেনি। বইগুলো কোষণের মতে তার হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে নিলে পিছু ডাকে কৃষ্ণা, অর্জুনদা। কৃষ্ণার ডাকে অর্জুন পাজরা থেমে যায়। জোরপূর্বক মুখে হাসি টেনে পেছন ফিরে বলে, কিছু বলবে? আপনার সাথে কিছু কথা ছিল, বলো। আপনি আমায় ক্ষমা করছেন তো? কৃষ্ণার নম্র স্বরে করা প্রশ্নটি অর্জুনের হৃদয়ে তীরের মতো লাগে। কি বলা উচিত বুঝে উঠতে পারছে না। বুক থেকে অচিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অর্জুনের চোখ কৃষ্ণার দিকে। মেয়েটিকে দোষারোপ করাটা তার জন্য নিতান্ত বোকামি। সে তো ইচ্ছে করে তাকে ঠকায়নি, শুধু ভাগ্য তার জন্য এই মেয়েটিকে বরাদ্দ করে রাখেনি। কৃষ্ণার অপরাধী মুখটা তার দেখতে ভালো লাগছে না। মুখটা ফিরিয়ে শান্ত গলায় বলল, যা আমার তা নয়, তা নিয়ে আক্ষেপ করা আমার স্বভাবে নেই। ভালোবাসলাম এটা ঠিক, কিন্তু তা বলে কেবল একপাক্ষিক। তুমি চিন্তা করো না, একটা সময় ঠিক সামলে নিতে পারবো। আর ক্ষমা করো, তোমার উপর তো আমার কোনো রাগ ছিল না, তাহলে ক্ষমার প্রশ্ন আসছে কোথায়? অহেতুক ব্যাপারগুলো নিয়ে চিন্তা করো না। শুনে ভালো লাগলো। আমিও চাই আপনি সামলে নেন। আর একটা কথা, আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব নেই।
এমন অনেক আছে যাদের চিন্তাধারা আপনাকে কেন্দ্র করে। অবহেলায় তাদের হারাবেন না। আসি অর্জুনদা। কৃষ্ণা বইগুলো শক্ত করে হাতে ধরে গন্তব্যের দিকে হাঁটা দেয়। অর্জুন তার যাওয়ার পানে চাই আছে। শুভাকাঙ্ক্ষী বলতে কাকে বুঝিয়েছে কৃষ্ণা? যাওয়ার আগে কথাগুলো বেশ ভাবাচ্ছে অর্জুনকে। ভাবনার ফাঁকে একটি নাম মস্তিষ্কে লাল অক্ষরে বড় করে দেখতে লাগলো, আন্না। অর্জুনের শুভাকাঙ্ক্ষী হিসেবে আন্না। কৃষ্ণা কি তাকে অবহেলা না হারানোর কথা বলে গেল কে জানে। সময় বহমান, সময় কারোর জন্য থেমে থাকে না। জুলাইয়ের প্রথম সপ্তাহ বৃষ্টির মরশুম শুরু হয়েছে। এক বর্ষণ শুরু হলে তো থামতেই চায় না। যেমন এখন একাধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে আছে কৃষ্ণা, শাড়ির আঁচল গড়াচ্ছে। বৃষ্টি ঝাপটা চোখে মুখে পড়ছে তার। অতীতের স্মৃতি চোখে ভাসছে। দেখতে দেখতে 5টা বছর কেটে গেছে। কৃষ্ণা আর অন্না এখন অনার্সের ছাত্রী। বিগত 5 বছরে অনেক কিছু বদলে গেছে ভট্টাচার্য মঞ্জিলে। প্রদীপবাবু পরলোক গমন করছেন। নারায়ণবাবু কৃষ্ণার প্রতি চিন্তাধারাটা অনেক বদলেছে। কৃষ্ণার সাথে তিনি খারাপ ব্যবহার করে না। কৃষ্ণাও তার সাথে স্বাভাবিকভাবে আচরণ করেন, যাতে তিনি কোনোভাবে অপ্রস্তুত না হন। এখন নারায়ণবাবু তার পুত্রবধূকে নিয়ে গর্ববোধ হয়। কৃষ্ণা তার মেধার দ্বারা খুব ভালো রেজাল্ট করেছিল উচ্চ মাধ্যমিকে। এখন তার রেজাল্ট বেশ ভালোই হয়েছে। দেবব্রত ইচ্ছে তার কৃষ্ণাকে উচ্চশিক্ষিত করানো। পড়াশোনার ক্ষেত্রে সকলভাবে সহায়তা করেছে সে। দেবব্রত না থাকলে হয়তো এই পর্যন্ত আশাই হতো না কৃষ্ণার। ভাবতে অবাক লাগে কৃষ্ণার। এই ভট্টাচার্য মঞ্জিলে দেখতে দেখতে 5.5 বছর কেটে গেছে। বিয়ের 5.5 বছর, সময়টা কম নয়। তবে কিছু জিনিস চাইলেও বদলাতে পারছে না কৃষ্ণা। বিয়ের এত বছর হয়ে যাওয়ার পর তার কোল এখনও কোনো বাচ্চা আসেনি। অবন্তিকা দেবীর আক্ষেপের শেষ নেই। এই তো সেদিনে তার প্রতিবেশী দুজন মহিলা বাসায় এসেছিল। তাদের আদর যত্নের কোনো কামতি রাখেনি কৃষ্ণা। কিন্তু কথায় কথায় তারা অবন্তিকা দেবীকে বলে, বৌদি কোনো সুখবর আছে কি? সুখবর বলতে ছেলের বিয়ের তো কম বছর হলো না। ছেলের বয়স এখন 31-এ পড়েছে। এখন বাচ্চা নিলে হবে কিভাবে? আসলে কৃষ্ণা তো এখন পড়াশোনা করছে, তাই আর কি। আরে বৌদি রাখেন তো, মেয়ে মানুষ এত পড়াশোনা দিয়ে কি হবে? ছেলেদের কম কামাই করে না, সে তো বাহিরে কামাবে না। তাহলে নাকি বৌমা আপনার বাচ্চা দেবার কি ক্ষমতা নেই? বলেই তারা টিটকিরিমূলক হাসাহাসি শুরু করলেন। সেদিন অবন্তিকা দেবী কোনো কথা বলতে পারেনি। এরপর থেকে কৃষ্ণার উপর খানিকটা গোসা। তারও বয়স হয়েছে, নাতি নাতনির মুখ দেখাবার ইচ্ছে হয়, কিন্তু দেবব্রতের সামনে কিছু বলতে পারে না। তার যা রাগ, তাই কৃষ্ণার সাথে তার যত চোটপাট। যখন তখন কৃষ্ণার সাথে চেঁচামেচি করেন, নয়তো তার সাথে কোনো কথাই বলেন না। এই বছরের শেষে কৃষ্ণার অনার্স শেষ হবে। তাহলে এখন বাচ্চা নিতে সমস্যা? কৃষ্ণার শাশুড়ি মায়ের এরূপ বিরূপের আচরণের কারণটা তার অজানা নয়। অথচ তার কিছু করার নেই। বিয়ে 5.5 বছর হলেও তাদের মাঝে এখনও স্বামী স্ত্রীর সম্পর্কের তা সকল স্বামী স্ত্রীদের মতো নয়। দেবব্রত কৃষ্ণার পুরোপুরি গড়ে ওঠার অপেক্ষায় নিজেকে অনেক সংযত করে রেখেছে। বাচ্চা কাচ্চা এখন অহেতুক লাগছে তার কাছে। কৃষ্ণার মনোযোগ যেন শুধুমাত্র লেখাপড়ায় থাকে, সেটা তার ইচ্ছে। মুখ ফুটে কৃষ্ণা কিছুই বলতে পারে না। মেয়ে মানুষকে মুখ ফুটে বলাটা শোভা পায়? বৃষ্টি হচ্ছে, কৃষ্ণা হাত দিয়ে বৃষ্টির পানি ছোঁয়ার তালে আছে। হঠাৎ মনে হলো কেউ তাকে পেছন থেকে জাপটে ধরছে। পেছন না ফিরে বলতে পারবে লোকটাকে। দেবব্রত তার কোমর জড়িয়ে মাথায় মুখ ঠেকালো। ধীর কণ্ঠে বলল, কী হয়েছে? বৃষ্টি বিলাস করা হচ্ছে বুঝি? বৃষ্টি বিলাস বলে ভুল হবে। আকাশের সাথে কথা ভাগ করে নিচ্ছিলাম। আমাকে বলা যাবে না সেসব কথা? তোমার কি সময় হবে? একই রকম কথা। আমার কিশোরী বউটার জন্য তো আমার সারাটা সময়। টাইটা ঢিলে করতে করতে দেবব্রত বলতো। দেবব্রতের কথা শুনে স্লান হাসি হাসে কৃষ্ণা, কফি খাবে? তুই যাস না, ফ্রেশ হয়ে আমি করে আনছি। তুই আমার পাশে বস। আমি এখন পড়তে বসবো, ভালো লাগছে না এখন। আমি বুঝি তোকে শুধু পড়বার সময় পাশে বসে? ভুল তো কিছু বলিনি। কৃষ্ণার নির্লিপ্ত বলা কথায় দেবব্রত কোনো উত্তর দিতে পারে না। এটা যে সত্যি, কিন্তু দেবব্রত যে নির্ভয়। বাবার সাথে দেওয়া বাজিতে তার জিততেই হবে। সে কৃষ্ণাকে এমন পর্যায়ে দেখতে চায় যেখানে তার জন্ম পরিচয় কিংবা পিতৃপরিচয় কেউ কোনো কথাই বলতে চাইবে না। সেও চায় দাম্পত্যের মতো স্বাভাবিক জীবন কাটাতে, কিন্তু এখন যে তার কিছুতেই সম্ভব নয়। কৃষ্ণার রেজাল্ট খুব ভালো, তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং কোনোভাবেই লক্ষ্যচ্যুত হওয়া চলবে না কৃষ্ণার। বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এসে দেবব্রতর ধীর কণ্ঠে বলে, কারণটা তোর অজানা নেই। আচ্ছা মা কি আজকেও কোনো কাণ্ড করেছেন? না, আজকাল তিনি আমার সাথে কথা বলেন না। আচ্ছা মাস্টারমশাই, আমরা কি একটা বাচ্চা নেবার কথা ভাবতে পারি না? কৃষ্ণার আকুতিময় কণ্ঠ দেবব্রতের ভেতরটা ঝাঁঝরা করে ফেলছে, কিন্তু তার কিছু করার নেই। উঠে দাঁড়িয়ে কড়া কণ্ঠে বলে, প্রতিদিন এক ঘ্যান ঘ্যান আমার ভালো লাগে না কৃষ্ণা। তুই বাচ্চা নস, প্রতিদিন কেন এক কথা বোঝানো লাগে তোর? আমি এখন কোনো বাচ্চা চাচ্ছি না। বাচ্চা নেবার সময় কি শেষ হয়ে যাচ্ছে? এই বাচ্চামিগুলো কিন্তু আমার বিতৃষ্ণা লাগে।
বলে গটগট করে রুম থেকে বেরিয়ে যেতে গেল দেবব্রত। পেছন ফিরে হয়তো দেখতে পেত তার কিশোরী বউটার চোখ ছলছল। কৃষ্ণা সেই ছলছল নয়নে দেবব্রতর দিকে তাকিয়ে আছে। লোকটার কাছে তার চাহিদাগুলো কেবল বাচ্চামিই মনে হয়। কৃষ্ণার চোখ থেকে অশ্রুগুলো মুক্তি পেল আক্ষেপের রূপে। বৃষ্টি মাঝে ছাতা হাতে দাঁড়িয়েছে আন্না। অপেক্ষার প্রহর মোটেও কাটতে চাচ্ছে না তার। এই একটা মানুষের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত সে। পায়জামা নিজ অব্দি ভিজে গেল। প্রায় ঘন্টা হতে লাগলো সে অপেক্ষা করছে। আজকাল তারও জীবনে কেউ এসেছে তার জন্য। তার রাতগুলো স্বপ্নভর হয়। অতীতের বেদনাগুলো সব ভুলে গেছে এই 5টা বছর। কিশোরী মনের সেই ভালোবাসাটা তার কিশোরী মনের আবেগ বলে মনে হয়। সেই সব স্মৃতি এখন কেবল স্মৃতি। তার জীবনে বর্তমান লোকটি অতীতের সকল কণ্টকময় স্মৃতিগুলো স্মৃতিতে সীমাবদ্ধ রাখছে। আন্নার বর্তমানটা খুব সুন্দর করে সাজিয়ে তুলছে সে। আন্নার চিন্তাধারা এখন আর অতীতের অর্জুন নেই। এসব শুধু লোকের অবদান। এখনও লোকটি আসেনি। ঘড়ির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল আন্না। তখনই বাইক এসে তার সামনে ব্রেক মারল। বাইকে একজন লোক, কালো হেলমেট আর রেইনকোট পরা। আন্না চোখ কুঁচকে দাঁড়িয়ে আছে। এরপর সামনে হাঁটা ধরল। লোকটি বাইকটা তার পেছন পেছন ছুটল। আন্না এবার থেমে বলে, কি সমস্যা? কোনো সমস্যা নেই। তবে রোডে চলা কি অপরাধ? তা অপরাধ নয়, কিন্তু আমার পিছু নেওয়া অপরাধ। আমার পিছু নিচ্ছেন কেন? এবার লোকটা তার হেলমেট খুলল। মুখে সেই ভুবন ভোলানো হাসি। সেই হাসি আন্নার বুকে তীরের মতো লাগে। এই হাসিতে যে সব কিছু বাদ দিতে রাজি। লোকটি তখন বলে, এখন সে পথে আমার হেমনলিনী রয়েছে। সে পথে পিছু না নিয়ে উপায় আছে? বৃষ্টির মাঝে ফ্ল্যাট না করলে নয় অর্জুন দা? এই দা শব্দটা না কইলে কি হয় না তোর? নিজের প্রেমিকের মুখে দা শুনতে যে আমার একেবারেই ভালো লাগে না। পরে বিয়ের পর দেখা যাবে বাচ্চারা আমাকে মামা ডাকা শুরু করে দিছে। অর্জুনের আক্ষেপের সাথে বলা কথাটা শুনে আন্না খিলখিল করে হেসে দেয়। বৃষ্টির ঝাপটায় মেয়েটিকে যেন আরও মনোমুগ্ধকর লাগছে অর্জুনের কাছে। বারংবার মনে হতে লাগে সেদিনের কথা, যেদিন সে এই নারীতে মত্ত ছিল। তার মনের এক কোণে চুপিসারে মেয়েটি জায়গা করে নিয়েছে। এখনও সেই দিনের কথা হুবহু মনে আছে অর্জুনের। দিনটি ছিল জুলাই মাসের 12 তারিখ। অর্জুনের মাস্টার শেষের পথে। এরপর সে চলে যাবে তার গন্তব্যস্থলে। অনার্স তখন ভর্তি হয়েছে মাস 4। অর্জুনের উদাসীনতায় সে অভ্যস্ত। লোকটা যেন আরও বেশি উদাসীন হয়ে উঠছে। তবুও মনের মধ্যে অন্য কাউকে যেন জায়গা দেওয়ার কথা চিন্তা করতে পারছে না। বারবার মন চাইছে তাকে মনের কথাগুলো বলে দিতে। অনুভূতিগুলো মনের মাঝে জটলা থেকে অস্বস্তিতে যেন আরও বাড়িয়ে তুলছে আন্নার। অর্জুনের পরীক্ষা ঘনিয়ে এসে সেও একেবারে চলে গেলে হয়তো মনের কথাটা তাকে বলা হবে না। তাই সাহস সঞ্চার করে আজ অর্জুনকে তার অনুভূতিগুলো ব্যাখ্যা করবে আন্না। যদিও উত্তরটি নেতিবাচক হবে, তবে মনের বোঝা আর নিতে পারছে না সে। আর মনকে বুঝাতেও পারবে না। আমি চেষ্টা করেছিলাম, ভাগ্য আমার পক্ষে ছিল না। পার্কে বসে আছে আন্না। অর্জুনের আসার কথা। ঘন্টা পেরিয়ে গেছে, অথচ সে এখনও আসেনি। আসবে কি না এটাই নিয়ে সন্দেহ হচ্ছে আন্নার। আজকাল সোজা মুখে কথা বলতে চায় না লোকটা। ঘড়ির দিকে তাকিয়ে রয়েছে আন্না। 1 মিনিট খুব বেশি সময় লাগছে। ডেকেছিলে? কথা শুনতে মাথা তুলে তাকায় আন্না। সামনে তার মনোমন্দিরের দেবতা দাঁড়ানো। এই দেবতা অলংকার, ধুতি, মুকুট পরা নয়। একটি নীল শার্ট এবং কালো জিন্স পরা। হাতে কালো ঘড়ি। শার্টের হাতাগুলো কনাই অবধি গোটানো। চুলগুলো এলোমেলো। পানি পড়ছে চুল থেকে। হয়তো স্নান করে এসেছে। চশমাটা ঠিক করতে করতে পুনরায় একই প্রশ্ন করলো, ডেকেছিলি কেন? ব্যস্ত। আমতা আমতা করে আন্না প্রশ্নটি করলো। অর্জুন নির্বিকারভাবে উত্তর দিল, সেটাই কি স্বাভাবিক নয়? ও, কিছু কথা ছিল। বেশি সময় নিব না। কি কথা? তাড়াতাড়ি বল। আন্নার সব কথা যেন গলায় আটকে যাচ্ছে। অর্জুনের ওপর বিরক্ত লাগছে। ঘণ্টাখানিক বসিয়ে রেখে এখন তাড়া দিচ্ছে। কেন বাপু? তোর কি ট্রেন ধরা লাগবে নাকি? একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে আন্না বলল, জানি অনেকটা বেহায়া দেখবে, তাও কথাগুলো বলতে হবে। আর যদি না বলি কখনোই বলা হবে না। কি এমন কথা এত ভনিতে লাগে? আপনি কি সত্যি বুঝেন না অর্জুনদা? কি এমন কথা? না, বুঝতে পারছি না। আন্না চোখ মুখ কুঁচকে তার দিকে তাকালো। লোকটি এমন কেন? এই লোকটাকে অবুঝ হয়ে থাকে। মাটির দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, ভালোবাসি আপনাকে। কবে, কখন, কিভাবে জানা নেই, তবে ভালোবাসি। আপনি একদিন বলেছিলেন আপনার সাথে নৌকোডুবি একটাই অমিল। তাহলে আপনার জন্য ভগবান কোনো হেমনলিনীকে অপেক্ষারত রাখেন?